সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকা নির্ধারণের প্রাক্কলন করা হয়েছে। এটি আগের অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ৫০% বেশি। প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১,৯০,০০০ কোটি টাকা। বাকি ১,১০,০০০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংস্থানের পরিকল্পনা করছে সরকার। বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি, সেটি বড় আকারের একটি এডিপি দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে প্রায় ৩ লাখ কোটি টাকার একটি এডিপি দিতে যাচ্ছে সরকার বলে আমরা জানতে পেরেছি। এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে বিশেষ করে এই যে মেট্রো রেল, বড় বড় অবকাঠামো, রেলপথ, রাস্তাঘাট, রোড কালভার্ট, এগুলো সবই আসলে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মাণ করা হয়ে থাকে। তো বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেহেতু একটি বড় আকারের এবার দেওয়া হয়েছে, তো এ বিষয়ে গবেষকরা কি বলে আমরা তাদের কথা একটু শুনে আসি। উন্নয়ন বাজেট মানে হচ্ছে সরকারের দিক থেকে ইকোনমিকে ধাক্কা দিয়ে পুশ করার একটা পদ্ধতি। সরকার এসছে 5 বছরের জন্য। এখন যদি এই বছর এবং আগামী বছর যদি বড় ধরনের বাজেট তারা পেশ না করতে পারে, পরবর্তী বছরগুলোতে তারা ইলেকশনের ঝামেলা থাকবে। সুতরাং তাদের যে ইশতেহার সেটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আগামী 2 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাপারে এখনই করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দিক এবং আমি মনে করি সেটা করা উচিত। উচ্চাভিলাষী কি না সেটা ডিপেন্ড করবে অর্থ সংস্থান কতটুকু হয়। উন্নয়নের জন্য যে নতুন নতুন যেগুলো আমরা নির্মাণ করছি, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন প্রকল্প হিসেবে আসে। এসব প্রকল্পের একটা অংশ আমাদের সরকার দেয়, আরেকটা অংশ আমাদের বৈদেশিক মুদ্রা থেকে, আমাদের বৈদেশিক বিভিন্ন ঋণ থেকে আমাদের আসে। প্রতিবারই উন্নয়ন বাজেট নিয়ে অনেক প্রকল্প হাতে নেওয়া হয় আর বাস্তবায়ন নিয়ে নানা ধরনের আশার কথা শোনানো হয়, তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না অনেক প্রকল্পই। এবারে প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন শুনে আসি। এবারও ব্যতিক্রম হয় না। এবার হয়তো বলা যেতে পারে যে এবার আমাদের নির্বাচন এবং তার আগের যে সময়ে সেখানে যে অনিশ্চয়তা কিছু ছিল সেটার কারণে, কিন্তু এটা আমাদের কিন্তু ধারাবাহিক এবং এইটার ফলে যেটা হয় সেটা হলো যে প্রকল্প যখন বাস্তবায়িত হয় না তখন প্রথম কথা হলো যে জনগণ তো সেই সেবাটা পেলেন না। ব্যক্তিখাত যে নাকি মনে করেছিল যে এই প্রকল্পটা হলে আমার সুবিধা হবে, সে সেটা পেল না। প্রকল্প যখন দীর্ঘায়িত হয় তখন এটার যে ব্যয় সেটাও বেড়ে যায়। সুতরাং সবটা মিলে এটা অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি করে। উন্নয়নের নানা প্রত্যাশার কথা নিয়ে বর্তমান সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে আগামী 11 জুন। বাজেটে শুধু কাগজে কলমে উন্নয়নের কথা সীমাবদ্ধ না রেখে এর বাস্তব প্রতিফলন দেখতে চান সাধারণ মানুষ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে দীর্ঘদিন ধরে চলছে জ্বালানি তেল সংকট। বাগেরহাটের পরিস্থিতি জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন আহমেদ। কথা বলছি তার সাথে। মামুন, আপনার জেলায় কতগুলো ফুয়েল পাম্প রয়েছে এবং সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সরকারিভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলেও সংকট কিন্তু থামছে না। আমার পিছনে যে লম্বা লাইন, এটি মূলত বাগেরহাটের খান জাহান আলী ফিলিং স্টেশনের এবং এই স্টেশনে কিন্তু সকাল থেকেই মূলত মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। এই লাইন কিন্তু প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে। এছাড়া যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু মোটরসাইকেলের তেল সংগ্রহ করাকে কেন্দ্র করে লাইন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রতিনিয়ত বাইকারদের সাথে পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হাতাহাতির ঘটনাও আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলেও সরকারিভাবে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে মূলত এখনও সীমিত পরিসরে মূলত তেল সরবরাহ করা হচ্ছে, যে কারণে এখনও সংকটের যে চিত্রটি সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। এছাড়া এই বাগেরহাটের যে পাম্পগুলো রয়েছে, বাগেরহাটের 10টি যে পাম্প আছে সেই পাম্পগুলোতে কিন্তু পেট্রোল এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও এখনও কিন্তু এখানে অকটেন কিন্তু এখনও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এখানকার যারা বাইক চালক আছে তাদের মাঝে কিন্তু তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে, কারণ প্রচণ্ড গরমের মাঝে কিন্তু তারা এই লাইনে অবস্থান করছে এবং এই লাইন ব্রেক করে যারা অনেকেই তেল নিচ্ছে, অনেকেই প্রভাব খাটিয়ে লাইনের আগে যে তেল নেওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে যারা মোটরসাইকেল চালক
রয়েছে তাদের সাথে কিন্তু এখানে পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ড হচ্ছে এবং এই পাম্পে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, যারা এই বাকবিতণ্ডা তারা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাগেরহাটে লাইন কিন্তু বলে দেয় যে আসলে জ্বালানি তেলের এখনো সংকট কতটা ভয়াবহ পরিস্থিতি রয়েছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ নুজহাত। বাগেরহাট থেকে তেল সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সংগঠনের মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। এতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়ার চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানান পরিবহন নেতারা। জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধিতে গভীর সংকটে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকরা। কোথাও শঙ্কা সেচ নিয়ে, আবার কোথাও পাকা ধান কাটা নিয়ে। উৎপাদিত ফসল গন্তব্যে পৌঁছানো নিয়ে রয়েছে পরিবহন সংকট। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব সহকর্মীদের কাছ থেকে। আমি এখন আছি নওগাঁর রানীনগর উপজেলার ভূতরাজাপুর গ্রামের পূর্বপাড়া মাঠে। এখানে কৃষকরা ডিজেলের দাম বাড়ার কারণে সেচের মূল্য বেড়ে যাওয়ার কথা বলছেন। কৃষিপণ্যের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছে তারা। আমি এখন এমনই একজন কৃষকের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। আমরা যে কৃষক, আমরা যে চাষ করি, এই ডিজেল তেলের দাম বাড়ার কারণে আমাদের সেচের কিছুটা সমস্যা পড়ে যাবে। তারপরে এই যে মারাই, হাল বাওয়া, এগুলার সম্পূর্ণ জিনিসের দামটা বেড়ে যাবে। এমনিতে কৃষক সমস্যার মধ্যে পড়ছে। ধানের এই যে বেমার টেমার লেয়ে এবং সেচের কারণে ধানের ফলন কমে আসবে। তেল লিবার যায় পায়নি বাবা, ঘুরে আসলাম আবার জালে বাবা। আপনারা কি করলে কি করা যায়? আমাদের আমনে ধান নেই বাবা, বছর অন্তর ইরির খেত বাবা। তোমরা যদি দয়া ধর্ম করেন তাহলে আমরা বেসম বাবা, না তো আমরা মরে যাবো। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার আমাকে কৃষকের জন্য কিছু হলেও করলে গেন আমরা বাঁচবো, তাছাড়া বাঁচার আমাকে কোনো বুদ্ধি নাই। আমরা এখন যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। আব্দুর রৌফ, আপনি জানেন ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যায় পরিবহন খরচ। এমন সংখ্যায় রয়েছেন পটুয়াখালীর কৃষকরা। চলুন শোনা যাক তাদের কথা। অন্যান্য কৃষি যে আমরা যা আছে, এটা যে উত্তরবঙ্গে এখন আমরা পাঠামো, ট্রাকের ভাড়া বেশি কারণে আমরা পাঠাইতে পারতেছি না। যদি আমরা যদি পাঠাই তাহলে আমাদের দেখা গেছে যে মালের যে দাম তার সাথে ভাড়া ক্যারিং খরচা অনেক বেশি হয়ে যায়। বড় ধান পাকি গেছে, বড় ধান যে কাটামু এই দিয়া ধান কাটা মেশিন দিয়া, তা ওই মানে মেশিনে টাকা বেশি চাই। আবার ওই যে ধানটা দূরে পাঠাবো ট্রাকে, ট্রাকালায়ও ভাড়া বেশি চাই। কারণ হচ্ছে এই তেলের দাম বলে বাড়তি, এখন আমরা এই জন্য ধান কাটতে পারতেছি না, আমরা ধান খেতে পড়ে রয়েছি। তেলের দাম বাড়ছে ভাই 15 টাকা করে লিটারে। ভাড়া না বাড়ালে পরে আমরা ট্রাক চালাবার পারবো না, আমাদের অনেক সমস্যা হয়। তেলের দাম লিটারে 15 টাকায় এক ট্যাঙ্কি লোড করতে গেলে পরে 4000 টাকা বাড়তি। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ফসল নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ময়মনসিংহের কৃষক। চলুন তাদের সাথে কথা বলি। আলবাই এক্সাস করে থই দিছে, ট্রাক্টর বলে গেছে, ট্রাক্টর আয় না, তেলের দাম বাড়তে তেল পাই নিয়া কেমনে যাই। আমি যদি টাকা বেশি চাইতে দিই আইন, খরচ বেড়ে যায়, ট্রাক্টরের খরচ বেড়ে যায়, কামলার খরচ বেড়ে যায়, সারের খরচ বেড়ে যায়। তেলের দামটা যেন উনি ভর্তুক দিয়ে হলেও কমিয়ে রাখে। তেলের লেগে খুবই সমস্যায় আছি। আমরা চাই সরকার যেন তারা তেলের দামটা না বাড়ায়। তাহলে আমরা এভাবে হলে আমরা কেমনে কিস্তি করাম, কেমনে আমরা চলবাম? আমরা তো আর বড় লোক না যে অন্য কিছু করে খাইয়াম। এই ছিল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব নিয়ে ময়মনসিংহের কৃষকদের প্রতিক্রিয়া। এদিকে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সম্প্রতি 2টি ঘটনায় রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফেরেন। এতে রাজশাহী মেডিকেলে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন উত্তরবঙ্গের হাজারো রোগী। তবে অভিযোগের যেন শেষ নেই রোগীর স্বজনদের। ইন্টার্ন চিকিৎসকদের অবহেলা আর দায়িত্বহীনতার কথা বলছেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহী মেডিকেলে প্রয়োজনীয় চিকিৎসা কর্মীর ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 1000 থেকে 1100 রোগী ভর্তি হয়, আর গড়ে ভর্তি থাকেন 3193 রোগী। বর্তমানে হাসপাতালে ডাক্তার আছেন 170 জন, নার্স 1200 জন আর ইন্টার্ন চিকিৎসক 230 জন। এই জনবল দিয়ে এত রোগীকে চিকিৎসা দেওয়া কঠিন বলে দাবি সংশ্লিষ্টদের। এই 1200 শয্যার বিপরীতে 500 শয্যার যে অনুমোদিত জনবল এবং অবকাঠামো, সেখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় 3500, অর্থাৎ আমাদের শয্যা সংখ্যার প্রায় 3 থেকে 3.5 গুণ। তবে রোগীর স্বজনরা বলছেন, ইন্টার্ন চিকিৎসকরাই মূলত চিকিৎসা দিয়ে থাকেন। সময় মতো চিকিৎসা না পাওয়া, ভুল চিকিৎসা, এমনকি প্রতিবাদ করলে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ করছেন তারা। রোগীরা ঠিক মতো সেবা পাচ্ছে না। ওই সকালবেলা আমার রোগী যেমন সকালবেলা আমি ভর্তি করছি, তারপরের থেকে আর কোনো ট্রিটমেন্ট নাই। কারণ রোগীটার এখন ট্রিটমেন্ট দরকার, যদি তাৎক্ষণিক ট্রিটমেন্ট না পায় সে তো মারাও যেতে পারে। আসলে একটা ডাক্তার থাকলে যতটা ট্রিটমেন্ট পেতাম, একটা ইন্টার্নি ডাক্তারের ততটা ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী রাজশাহী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাকর্মী নেই। মুশকিলটা হচ্ছে ম্যানেজমেন্টের জায়গাতে। এখন রাজশাহী যদি মেডিকেল কলেজ হসপিটালই ধরি, তো এখানে হসপিটালটা হচ্ছে 1200 বেড, কিন্তু এখানে সেই তুলনামূলকভাবে WHO গাইডলাইন মেনে যে পরিমাণ আমাদের ডক্টর, নার্স, অন্যান্য সেবাকর্মী থাকা দরকার, তার স্বল্পতা আছে। উত্তরবঙ্গের মানুষের এই চিকিৎসা কেন্দ্রে সবার আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। একটু ভালো আয়ের আশায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে একের পর এক প্রাণ ঝরছে। দালাল চক্রের ফাঁদে পড়ে সুনামগঞ্জের বেশ কয়েকটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। প্রাণ নিয়ে কেউ কেউ ফিরেও এসেছেন। প্রশাসন বলছে, বিদেশ গমন প্রত্যাশী এবং তার পরিবারের সচেতনতাই পারে যুবকদের এই মরণ পথ থেকে ফিরিয়ে আনতে। টিয়ারগাঁওয়ের আখলুস মিয়া তার বড় সন্তান শায়েখ আহমদকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছেন। আমার না জানাই গেছি কি মানে ওখানে গিয়ে আমার ফোন মারছে যে আমি গেমে করে আইছি, টাকা যদি দিস না আমি ফইটা মরি দিব। আমি জন্ম দিচ্ছি একদিনের ভিতরে 7.5 লাখ গেমের টাকা, এইখান থেকে গেছে 4.5 লাখ। আমার সাথে কথা হয়েছে, যদি আমার গেমে দে নেতে যাই মুগি আমি দোয়া করি, আজ নেয় না তে আমার কিন্তু বার করি আমি বাঁচতাম না। প্রবাসী অধ্যুষিত এইসব এলাকার ছেলেরা তাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর ইউরোপের বিলাসবহুলতার ছবি দেখে উদ্বুদ্ধ হন স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে। ভূমধ্যসাগর হয়ে কেউ পৌঁছাতে পারেন স্বপ্নের দেশ ইউরোপে, আবার সর্বস্ব হারিয়ে ফিরে আসেন কেউ কেউ দেশে। বলে যে 15 লক্ষ টাকা করে লাগবে একবারে ইটালি পর্যন্ত। তো পরবর্তীতে যখন আপনার বোট ছাড়ার পরে প্রায় একদিন পার হওয়া যাওয়ার পরে লিবিয়ার যে কোস্টগার্ড গিলি ছিল তারা আমাদেরকে ধরার পরে তারা পরবর্তীতে আপনার মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানা থেকে পরে আমি কন্ট্যাক্ট করি লোকমানের সাথে, লোকমান পরবর্তীতে আমার ফোন টোন কিছু ধরে না। জেলে নিয়ে যখন আমরা দলালের মাধ্যমে যোগাযোগ করতে দেয় নাই দিছে, তবে দলালে আমরা সাথে যোগাযোগ করছে না। 3 দিন পরে আমরা বাঙালি একজনে কিনে নিছে, পরে আমার অত্যাচার করছে। আমরা 3 থেকে 4 জন 5 জন, একজনের উপরে একজনের ঢুকাইয়া নিছে। নেওয়ার পরে সাগরের মাছ ধরানো নিছে। 3 ঘন্টা 4 ঘন্টা মরুভূমির পারদি এরকম গাড়ি দৌড়ানোর পরে যখন আমরা নেওয়া তোমার খুল্লা দিছে, মানে শাটার খুল্লা দিছে, আমরা বাড়ি হারতে পারি না। ফার্মের মুরগির লাগান পাও একদম গেছে, মানে এমন অবস্থা হয়েছে আমরা আটটা দিতে পারি না। গেম যেটা বলে আর কি, যে ইটালি ফাটানির যে চেষ্টা, ওইটাই গেম বা একটা জায়গায় রাখে যে
ওই জায়গাটা হচ্ছে গেম ঘর। তো ওই গেম ঘরে রাখাই কিছুদিন পর মানে দেখা যায় 15 দিন 20 দিন পরে হয়তো যে নতুন বুট ম্যানেজ করতেছি, ওই জায়গায় তো আমরা বাসা জানি না। তো দালালের ওই চক্রান্তে একের পর এক অনেকবারই টাকা দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। একবার জাস্ট বুটে উঠতে পারছি, উঠার পরে তো ওই দেশের যারা কোস্টগার্ড আছে ওরা আমরা ধরার পরে জেলে নিছে, জেল থেকে আবার বিক্রি করছে। জেলা প্রশাসনের নির্দেশনায় ভূমধ্যসাগরে 13 জনের নিহতের ঘটনায় সুনামগঞ্জের 2 থানায় 2টি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মানুষকে সচেতন করার জন্য যে এই ধরনের বিপদ জেনেও, রিস্ক জেনেও যাতে মানুষ নিজের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে এবং তারা যাতে ভবিষ্যতে এই সম্পর্কে সচেতন হয়, এভাবে না গিয়ে সরকারিভাবে যদি কোনো যাওয়ার সুযোগ থাকে সেভাবে যাবে, কোনো লোভের আশায় কোনো দালালের মাধ্যমে বা অন্যের কারোর মাধ্যমে নিজের জীবনকে ঝুঁকি ফেলে না দেয়। এর আগে গত 2 বছরে সুনামগঞ্জের প্রায় 215 জন অবৈধ অভিবাসী আইএমওর মাধ্যমে দেশে ফিরে এসেছেন। এরকম অবৈধ অভিবাসন প্রত্যাশা ঠেকাতে পুলিশ, প্রশাসন, জনগণ সবাইকে সোচ্চার হতে হবে। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। একসঙ্গে জন্ম নেওয়া 5 শিশু সন্তানের লালন পালনের খরচ মেটাতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর দরিদ্র বাবা মা। এরই মধ্যে 6 মাস বয়সী 3 ছেলে ও 2 মেয়ে সন্তানের পুষ্টির অভাব দেখা দিয়েছে। তাই সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে পরিবারটি। লাবিবা, হাসান, হোসাইন, মোয়াচিন ও উমামার বয়স 6 মাস। গোসল খাওয়ানো সহ সবকিছু সামলাতে হয় তাদের মা ও নানিকে। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে, চলে নিরবচ্ছিন্ন সংগ্রাম। ওদের পালতে ওরা, আমি সারা রাত ঘুমাতে পারি না। যখন ঘুমাইতে যাই তখন একজনের পর একজনে উঠে যায়, একজনের খাওয়াই শোয়াই আর একজনে কান্না করে। এই জন্য আমার শরীর অনেক খারাপ, জ্বর, ঠান্ডা। গত বছরের 6 অক্টোবর ফুটফুটে 5 শিশুর জন্ম হয় পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের সোহেল লামিয়া দম্পতির ঘরে। অস্ত্রোপচার ছাড়াই জন্ম হয় 3 ছেলে 2 মেয়ে শিশুর। তাদের বাবা মুদি দোকানি। সন্তানের চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। বর্তমানে মায়ের সঙ্গে নানা বাড়িতেই বেড়ে উঠছে তারা। 6 মাসের ভিতরে মনে করেন আমাদের যে টাকা পয়সা ছিল, জামার যে টাকা পয়সা ছিল, সবকিছু আমরা অনেক ঋণী হয়ে গেছে। এই মুহূর্তে আমরা লোন টোন উঠাইছি অনেক। তারপর আমার স্বামী কিছু গাছগাছালি হেরগুলো বিক্রি করছি। একসাথে 5 শিশু জন্মের পর থেকে খুশি এলাকাবাসীও। তারাও চায় তারা সুস্থভাবে বেড়ে উঠুক। সরকারি তহবিলে যদি কিছু আর্থিক সাহায্য করতে, আগে ভবিষ্যৎ উজ্জ্বল করার লাগিয়া, লেখাপড়া করার লাগিয়া তারা ভালো সাইন করতে চাল্লা আগে মঙ্গল কামনা করি। লিখিত আবেদন পেলে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারটিকে ঋণ সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলার সমাজ সেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। উপজেলা এবং জেলা সমাজ কল্যাণ কমিটি আছে, সেখানে যদি উনি আবেদন করে তাহলে আমরা এই অসহায় পরিবারের জন্য আমরা সমাজ কল্যাণ এই পরিষদ থেকে যে আমাদের অনুদান দেওয়া হয় সেখান থেকে আমরা ওনাকে আমরা এই যে চিকিৎসা সহায়তার জন্য আমরা অনুদান প্রদান করতে পারবো। 2020 সালে সোহেল লামিয়ার বিয়ে হয়। 4 বছর পর জানতে পারে লামিয়ার গর্ভে একসঙ্গে 3 সন্তান এসেছে, কিন্তু জন্ম হয় 5 সন্তানের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বিআরবি হসপিটালস। এই উপলক্ষে রাজধানীর পান্থপথে হাসপাতালটিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষায় 25% এবং প্যাথোলজি টেস্টে সর্বোচ্চ 30% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এবং পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানান ট্রাম্প। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক নতুন বিশ্লেষণকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এই প্রতিবেদন জানিয়েছে। এতে বলা হয়, অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হল হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি বা পক্ষকে শাস্তির আওতায় নিয়ে আসা। মঙ্গলবার লুক্সেমবার্গে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের বিষয়ে একমত হয় ইইউর সদস্য দেশগুলো। এর ফলে যারা হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে যুক্ত থাকবে বা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তা করবে তারা সরাসরি ইইউর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লোহিত সাগরে পরিচালিত ইইউর নৌ মিশনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। গাজায় সহিংসতা আবারও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত 24 ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 21 জন। আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীরা অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।